আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় শুনেছেন গতকাল সোমবার এনসিপির সাভারে একটি সমাবেশ চলছিল। এই সমাবেশের উপরে হঠাৎ করে সন্ধ্যার পরে ভয়াবহ বোমা হামলা করা হয়েছে। এমন একটা সময় এই বোমা হামলাটা করা হলো যার ঠিক কয়েক ঘন্টা আগে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি একটি অডিও বার্তা প্রেরণ করেছেন এবং সেই অডিও বার্তাটা আপনারা প্রত্যেকেই শুনেছেন। অডিও বার্তাটি আমি আপনাদের শোনাবো। তার আগে ঘটনার পরম্পরাটা একটু আমাদের জানা দরকার এবং এই ঘটনা নিয়ে বেশ কিছু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছে, কাদা ছোড়াছুরি করা হয়েছে। আমরা ঘটনার বিবরণে যেটা জানতে পারি, 1 জুলাই থেকেই এনসিপি সারা বাংলাদেশে জুলাই উদযাপন করছে একের পর এক ধারাবাহিকভাবে প্রত্যেক জেলায় জেলায় এবং তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এরই ধারাবাহিকতায় গতকাল 6 জুন সোমবার সন্ধ্যা থেকে তারা সাভারে তাদের সমাবেশ শুরু করে। এ সময় বিভিন্ন বক্তারা বিভিন্ন বক্তব্য প্রদান করেন। রাত 9:30টার দিকে সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং এনসিপির আরও গুরুত্বপূর্ণ কিছু নেতা মঞ্চে উপবিষ্ট হন। ঢাকা জেলার এনসিপির একজন নারী সদস্য তিনি বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য চলাকালীন সময়েই মুহুর্মুহু শব্দে ওই সমাবেশের ভিতরে দুটি বিস্ফোরণ ঘটে, পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে চারিদিক কেঁপে ওঠে এবং মানুষ পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করে। ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কারণ দীর্ঘদিন এই জিনিস ছিল না। এই ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলো যে এনসিপির সমাবেশে এনসিপি নিজেই বোমা হামলা চালিয়েছে। আমরা দেখলাম সারাদিন ধরে কয়েকটা ফটোকার্ড ঘুরে বেরিয়েছে, সেখানে সাভার থানার ওসি তার বরাত দিয়ে বলা হচ্ছে এই বোমা হামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই এনসিপির সাথে জড়িত, এনসিপির রাজনীতি করেন। এইটা আপাতত দৃষ্টিতে কোনো লজিকই এইটা বলে না যে নিজেদের সমাবেশে নিজেরা বোমা হামলা করে। অথচ ওসি হিসেবে যার নাম ঘোষণা করা হচ্ছিল, যার নামে এই ফটোকার্ডটি ছড়ানো হয়েছে, তিনি 5 আগস্টের পরপরই ওইখান থেকে বদলি হয়ে চলে গেছে। তিনি এখানে নাই, দীর্ঘদিন এখানে নাই। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আর আজ আমরা যেটা দেখলাম ওই খবরের বিপরীতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই বোমা হামলার সাথে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে। 7 দিনের রিমান্ড চাওয়ার পরে আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তারা স্বীকার করেছে তারা যুবলীগের কর্মী ছিল। 2 জনই সাবেক ছাত্রলীগ নেতা এবং পরবর্তীতে তারা যুবলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। তাদের বাড়ি মানিকগঞ্জের ওই এলাকায়। তারা 5 আগস্টের পরে ওই এলাকা থেকে পালিয়ে এই সাভার এলাকায় এসে আত্মগোপনে ছিলেন। এনসিপির এই সমাবেশ চলাকালীন সময়ে তারা সেখানে বোমা নিয়ে প্রবেশ করে এবং সেখানে বোমার বিস্ফোরণ ঘটায়। তাহলে 2 জনই কে? যুবলীগের সদস্য, যুবলীগের নেতা। অথচ বিএনপিকে কেন আগে ভাগেই এনসিপির নেতারাই এনসিপির সমাবেশে বোমা হামলা চালিয়েছে এই কথা প্রচার করতে হলো? এই বয়ান কেন তাদেরকে মাঠে ছাড়তে হলো? যাই হোক, এখন আশা করি 2 দলের ভিতরে ভুল বোঝাবুঝির অবসান হবে। বিএনপি, এনসিপি, জামাত এরা বোমাবাজির রাজনীতি করে বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা অপরদিকে যদি আওয়ামী লীগের রাজনীতির দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখি যখনই আওয়ামী লীগ বিরোধী দলে থেকেছে তখনই বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন তখন একযোগে 64 জেলায় বোমা হামলা হয়েছিল। কারা চালিয়েছিল এটা? তখন কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আবার এখন এখন যে বোমা হামলাটা হলো এনসিপির সমাবেশে, সেখান থেকে যুবলীগের 2 নেতা গ্রেপ্তার হলেন। এটা কখন হলো? ওই সময় আমরা জানি শেখ হাসিনা বলেছিল যে এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ চালাতে দিব না, একদিনও শান্তিতে থাকতে দিব না। তখন 64 জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল শেখ হাসিনার ওই কথার পরে। আর এই গত কয়েকদিন আগে পলাতক ওবায়দুল কাদের, যিনি তার নেতা কর্মীদের, তার সমর্থকদের, তার ভোটারদের বিপদের মুখে ফেলে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে কাউকে কোনো কিছু না বলে, সেই ওবায়দুল কাদের অডিও বার্তার মাধ্যমে তিনি দেশের ভিতরে
আবার উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন এবং দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য, একটা গৃহযুদ্ধের দিকে দেশ ঠেলে দেবার জন্য তার নেতাকর্মীদেরকে কিভাবে উস্কে দিচ্ছেন, শুনুন তার বক্তব্যটা। আর চোখে চোখে এখন আগুন চোখে এখন আগুন বিস্ফোরিত হবে, চোখে আর জল এখন। আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চোখ খুঁজি। এই যে উস্কানি, এই উস্কানি কিসের জন্য দেয়া হচ্ছে? এবং এই উস্কানি দেওয়ার পরেই কিন্তু এনসিপির সমাবেশে বোমা হামলা হলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা এখন জোরে সোরে বলা শুরু করেছে যে বিএনপি তাদের প্রতিপক্ষ নয়, বিএনপিকে তাদের সাইজ করতে মাত্র 5 মিনিট লাগবে, তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত, এরপরে এনসিপি। অর্থাৎ এদের মাথার ব্যথার কারণই হচ্ছে জামাত এবং এনসিপি, যার কারণে জামাত এবং এনসিপিকে যে কোনো মূল্যে এদেরকে নির্মূল করতে হবে। শেখ হাসিনা কয়েকবার করে আপনারা শুনেছেন যে আমি এবার একেবারে এক এক করে চুয়া করব, পরিষ্কার করে দেব, কাউকে রাখবো না, কাউকে ছাড়া হবে না, বেছে বেছে, সব বক্তব্য আপনারা শুনেছেন। এটা কি কোনো রাজনৈতিক দলের নেতার ভাষা, নাকি কোনো সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠীর ভাষা, দাউদ ইব্রাহিমের ভাষা, আইএসআইএস এর ভাষা? ওবায়দুল কাদের কি বললেন? যে আমরা হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, আমরা এগুলো নেব, প্রত্যেককে তাদের বদলা বুঝিয়ে দেওয়া হবে। ওই যে গ্রামে আমরা দেখেছি যখন দুইজনের গ্যাঞ্জাম লাগতো, তো একজনের আর যখন কোনো উপায়ন্তর না থাকতো মায়ের খেত, মায়ের খেয়ে কানতে কানতে বাড়ির দিকে যেত আর বলতো, শালা আমারে বাড়ির পাশ দিয়ে যাবি না নে, তখন দেখবো নে। এদের অবস্থা এখন হুবহু এটা হয়েছে, এদের আর কোনো উপায়ন্তর নেই। এরা এটা পরিষ্কার বুঝতে পেরেছে বাংলাদেশে এদের রাজনীতি আর কোনো দিন হবে না। কারণ যদি ন্যূনতম কোনো সম্ভাবনা থাকতো তাহলে কেউ এই কথা বলে? এদেশের মানুষের ভোট তাদের লাগবে না যদি তারা ভবিষ্যতে প্রায়শ্চিত্ত করে ক্ষমা টমা চেয়ে যদি তারা রাজনীতি করতেও আসে, তো করতে আসলে মানুষের ভোট তাদের লাগবে না। এই সম্ভাবনা যদি থাকতো তাহলে কিন্তু তারা অনুনয় বিনয় করত, তারা দুঃখ প্রকাশ করত, তারা অনুতপ্ত হতো, দেশের জনগণের কাছে বারবার তারা বলতো আমাদের ভুল হয়েছে। কিন্তু তা না বলে উল্টো একের পর এক দেখেন কত লম্প ঝম্প, কত হাম্পাই ডাম্পাই, অমককে মারবো, এ করব, সে করব, তা করব, ধরবো, মারবো, কাটবো, চোখের বদলে চোখ নেব, হাতের বদলে হাত নেব, রক্তের বদলে রক্ত নিব। তার মানে কোন জাতীয় দল? এরা রাজনীতি করার অধিকার এদের বাংলাদেশের মানুষ কোনোদিন দেবে কিনা, এটা কিন্তু ভাবার ব্যাপার আছে, অবশ্যই ভাবার ব্যাপার আছে। আর এই বাংলাদেশে এখন যারা এইরকম একটা দলের, এরকম একটা মাফিয়া গোষ্ঠীর, এরকম একটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের পক্ষে এখনো যারা কথা বলে, ওরাও এইটার সমান বা প্রকারান্তরে উলাইকা কাল আনাম বালহুম আদাল, বরং তার চেয়েও আরো নিকৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।